Assalamu alaikum everyone. I am Istiaq Ahmed Saad, Rampur Medical College. I welcome everyone to the Friday night show of Mediverse. আমাদের মেডিভার্সের ফ্রাইডে নাইট শোতে সবাইকে স্বাগতম। সো আমরা রিসেন্টলি আমাদের মেডিভার্স থেকে ফ্রাইডে নাইট শোর একটা কনসেপ্ট লঞ্চ করেছি। আজকে আমাদের ফ্রাইডে নাইট শোর 3 নাম্বার এপিসোড নাম্বার 3। অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের মেডিভার্স ফ্রাইডে নাইট শো এর এপিসোড 1 এবং এপিসোড 2 লঞ্চ করা হয়ে গেছে। সো মেডিভার্স ফ্রাইডে নাইট শো আমরা লঞ্চ করছি একটা স্পেশাল পারপাস নিয়ে। তো আমরা অনেক জায়গায় অনেক ধরনের পডকাস্ট দেখি, বাট অনেক কম পডকাস্টই এমন আছে যেখানে আমরা একজন ডক্টরের লাইফের জার্নি বা এক্সপিরিয়েন্স অথবা ফাইনাল প্রফ বা যে যতগুলো প্রফ আমাদের যায় এই সময়ের জার্নিটা, এবং এই প্রফের পরে ইন্টার্নাল লাইফের জার্নি, তারপরে পোস্ট গ্র্যাজুয়েশন জার্নি, এগুলো নিয়ে আসলে আমরা একটা পার্সোনালাইজড এক্সপিরিয়েন্স খুব বেশি আমরা সবখানে পাই না। এইটার জন্যই আমাদের হচ্ছে এই মেডিভার্স ফ্রাইডে নাইট শোটাকে ফোকাস করা। এবং আমরা এখানে খুবই সৌভাগ্যবান যে আমরা আমাদের খুবই জনপ্রিয় মেন্টর এবং আমাদের শ্রদ্ধেয় মেন্টরদেরকে আমরা এখানে পাচ্ছি। তো আজকে আমাদের গেস্ট অফ অনার হিসাবে আসেন হচ্ছে আমাদের সবার প্রিয় বড় ভাই ডক্টর জাহিনুল আলম ফায়েদ ভাই, এমবিবিএস, ঢাকা মেডিকেল কলেজ, K73 ব্যাচ, BCS হেলথ, MRCS পার্ট এ ফ্রম ইউকে, 6th in final prof from Dhaka University, honors in medicine and surgery, FCPS part 1 neurosurgery. সো ভাইয়াকে আমরা স্বাগতম করব আমাদের ফ্রাইডে নাইট শোতে। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ সাদ, ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছো। আর আজকে যারা শুনবা সবাইকেও স্বাগতম আমাদের এই ফ্রাইডে নাইট শোতে। সো ভাইয়া, আজকে আমাদের ফ্রাইডে নাইট শোতে আপনাকে স্বাগতম। তো আমরা আজকে আপনার জার্নি সম্পর্কে কিছু জানতে চাবো। আমরা আপনার তো বিশাল বড় একটা জার্নি, সেই এমবিবিএস লাইফ থেকে শুরু করে পোস্ট গ্রাজুয়েশন লাইফ পর্যন্ত, প্রফেশনাল লাইফ, সব কিছু নিয়ে আমরা একটু একটু অল্প অল্প করে আপনার কাছে শুনতে চাবো। তো ভাইয়া, আমরা ফার্স্ট অফ অল শুরু করব হচ্ছে এমবিবিএস লাইফের জার্নিটা নিয়ে। ভাইয়া, ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত যদি হালকা একটু একটা আইডিয়া দিতেন যে আসলে এই সময়টা আমাদের কিভাবে কাটে, আমরা কি কি চ্যালেঞ্জ ফেস করি, এবং আমাদের আসলে কি করলে আসলে এই চ্যালেঞ্জেসগুলো ওভারকাম করা পসিবল। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ সাদ তোমার প্রশ্নের জন্য। তো আমি আসলে মানে পুরো প্রশ্নটা হয়তো আমার পার্সপেক্টিভ থেকে অ্যান্সারটা দেই। ধরো আমি যখন মেডিকেলে ঢুকি, তো তখন আমার মেডিকেলে ঢোকার একটা ওয়ান অফ দ্য বিগ রিজনস ছিল আসলে অনেক পার্সোনাল। হ্যাঁ, তো আমার ফ্যামিলি মেম্বারের একজন, মানে উনি আসলে মারা যায়। এবং উনি মারা যায়, when he died he was misdiagnosed আর কি। ঠিক আছে, তো যেহেতু হি ওয়াজ মিসডায়াগনোজ, তো আমার আসলে খুব ভালো একটা আইডিয়া ছিল যে ধরো কেউ যদি তোমার নলেজের ল্যাকের কারণে আসলে মারা যায়, তখন আসলে মানে আম, তার ফ্যামিলির উপর দিয়ে কি যায়। এটা আসলে আমার একটা মানে আই হ্যাড আ ভেরি ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স অফ ইট। তো ওইখান থেকে আমার ফার্স্ট থেকে একটা আইডিয়া ছিল যে যত যাই হোক না কেন, অ্যাটলিস্ট আমার নলেজে যেন কোনো গ্যাপ না থাকে। ঠিক আছে, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট থিং। সেকেন্ডলি, ধরো আমি তো ডিএমস তে মানে পড়ার এবং চান্স পাওয়ার সৌভাগ্য ছিল। তো এরপরেও দেখা গেছে যে আমার সবসময় একটা জিনিস মাথায় কাজ করতো যে আমি যে বই পড়বো, মানে আমি বই এমন বই পড়তে চাইতাম যেটা আসলে বাইরের দেশে ফলো করে। হ্যাঁ, ধরো আমেরিকায় ফলো করে। তো এর জন্য দেখা গেছে যে ধরো অ্যানাটমিতে তোমরা ফার্স্ট ইয়ারে ঢুকলে সবাই কি পড়ে, অ্যানাটমিতে সবাই ধরো বিডি চৌরাশিয়া ছিল, তারপরে বিশ্বনাথ সিং এর বইটা আসে, একে দত্তর বইটা আসে। মানে একে দত্ত তো খুব পুরান বই। তো এর মধ্যেও আমার সবসময় মনে হচ্ছে যে আমি ইন্ডিয়ান বই পড়বো না। একটা রিজন ছিল আমার কাছে যে আই ওয়ান্টেড টু হ্যাভ দ্য বেস্ট রিসোর্সেস অ্যাভেলেবল আর কি। ঠিক আছে, তো তখন আসলে বাইরের মানে ইউরোপিয়ান বই বা ইউএস এর বই আসলে তখন থেকে পড়ার। তো এই দুইটা জিনিস হয়তো ফার্স্ট একটু অন্যদের থেকে আমার ডিফারেন্ট ছিল যে ইয়ে এই দুইটা। আরেকটা জিনিস ছিল, সেটা হলো যে আমি যখন ফার্স্ট ইয়ার পড়ি, আমার এক বড় ভাই ছিলেন, উনি একটু সিনিয়র আর কি, ফিফথ ইয়ারের দিকে। তো উনি, ওনার ফুল ব্যাপারটাই ছিল যে ফায়েদ আসলে তুমি বইপত্র যাই পড়ো না কেন, তুমি দেখবা যে তুমি যদি দিন শেষে ক্লিনিক্যাল নলেজ না থাকে, তখন আসলে তুমি কিছুই করতে পারবে না। তো ওই ক্লিনিক্যাল নলেজের দিকে আমার আলাদা রকম একটা
ঝোঁক ছিল আর কি, ঠিক আছে। এটা কিরকম, ধরো অ্যানাটমি পড়তেছি, তো যে ক্লিনিক্যাল পার্লস বা ক্লিনিক্যাল নোটস যেগুলো বক্স বক্স গুলো দেওয়া, সেগুলো আই হ্যাড স্পেশাল ফ্যাসিনেশন ফর ইট, হ্যাঁ, একদম ফার্স্ট ইয়ার থেকে। বা আমাদের টার্ম যখন শেষ হইতো, তো তখন টার্ম শেষ হওয়ার সময় মানুষজন কি করে, রিল্যাক্স করে। তো টার্ম শেষ হওয়ার সময় আমিও রিল্যাক্স করতাম। কিন্তু ধরো এর মধ্যেও সাপোজ আমার মানে সাপোজ আমার চেস্ট থোরাক্স কার্ডটা শেষ হয়ে গেল, ঠিক আছে, থোরাক্স সুপ্রেক্স এই টার্মটা শেষ হয়ে গেল, তখন দেখা গেছে আমি এই যে স্নেলের ক্লিনিক্যাল অ্যানাটমি বা গ্রেজ অ্যানাটমি ফর স্টুডেন্টস যেটা, সেগুলো জাস্ট নিয়ে অ্যাটলিস্ট পেজ উল্টাইতাম আর কি। পেজ উল্টানোর মধ্যে আমার স্পেশাল ফ্যাসিনেশন ছিল হলো যে তোমার ক্লিনিক্যাল নোটস গুলো, হ্যাঁ, আর ছবিগুলো দেখা। ইভেন ইভেন নাও আমার ধরো ফার্স্ট ইয়ারে যে গ্রেজ অ্যানাটমির কিছু স্ক্রিনশট আমার নেওয়া আছে, যেমন ধরো ভিজুয়াল রিপ্রেজেন্টেশন যেটা, হ্যাঁ, তো ওখানে দেখবে গ্রেজ অ্যানাটমির খুব সুন্দর সুন্দর ছবি আছে, তো সেগুলোর এখনো আমার স্ক্রিনশট নিয়ে আমার ড্রাইভে ওই ফোল্ডারটা আছে। এই দুইটা জিনিস ওয়াজ আ বিট ডিফারেন্ট। সেকেন্ডলি ধরো আমি নিজের মধ্যে অনেক প্যাশন গ্রো করাইতাম। প্যাশন গ্রো করাইতাম কিরকম, ধরো তুমি যদি মানে মেডিকেলের জার্নিটা তো একটু ফ্যাসিনেটিংই, বাট এট দ্য সেম টাইম ইটস অলসো ভেরি বোরিং অ্যাজ ওয়েল, হ্যাঁ। আর এখানে খুব বেশি মানে স্পেশাল সিক্রেট রেসিপি নাই, খুব বেশি নিজের মধ্যে এক্সেল করার সুযোগ হয়তো কম। তো দেখা গেছে তখন আমি অনেক বেশি ওই মেডিকেল ড্রামা দেখতাম, যেরকম গ্রেজ অ্যানাটমি ওয়াজ সামথিং আই এম ভেরি ফ্যাসিনেটেড অ্যাবাউট, ঠিক আছে। দ্যাটস নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে ধরো হাউস এমডি, যেগুলো যেগুলো হলো মেডিকেল ড্রামা গুলোকে তোমার করে দেখায়, মানে একটু ওভার হাইপ করে দেখায়, সার্জারি ব্যাপারটাকে একটু ওভার হাইপ করে দেখায়। এগুলো জাস্ট সো দ্যাট আমার মধ্যে ওই সাথে একটা সেকেন্ড, জি। ওগুলো জাস্ট দ্যাট আমার মধ্যে ওই ফ্যাসিনেশনের জায়গাটা করে, হ্যাঁ। একটা সেকেন্ড। কি ভাই? ওকে, সরি। যেমন আমার এখনো মনে আছে তোমার, আমাদের যখন মেডিকেল অ্যাডমিশন টেস্ট হয় আর কি, তো মেডিকেল অ্যাডমিশন টেস্টের ওই সময় তো আসলে টিভি দেখতাম না, টিভি দেখার সুযোগও ছিল না খুব বেশি। তো অ্যাডমিশনের তো লম্বা প্রায় 3-4 মাসের একটা পিরিয়ড, 3-4 মাস পড়তেছি পড়তেছি তো ফ্যাটিক হয়ে যেতাম। তো মেডিকেল ভর্তি পরীক্ষা খুব সম্ভবত 1 মাস আগে একদিন এরকম রাত 3টা বা 4টা, মানে ওই সময় ওই রাত পর্যন্তই পড়তাম আর কি, 4টা বা 3:30 বা 4টা এরকম দিকে একদিন দেখে আর ভালো লাগতেছে না, বিরক্ত লাগতেছে, তো টিভি ছাড়ছে আর কি। তো তখন ওই যে গ্রেজ অ্যানাটমির কথা বললাম, গ্রেজ অ্যানাটমি দেখতাম। গ্রেজ অ্যানাটমির একটা মানে এপিসোড রাত্রে এয়ার করতেছিল আর কি, ঠিক আছে। ওটা সিজন 6 এর মোটামুটি 13 নম্বর এপিসোড, মানে ওই এপিসোড আমি এরপরে বার মনে হয় 20 থেকে 30 বার দেখছি। ওখানে যে মেইন লিড সার্জন থাকে, সে একটা স্পাইনাল হেমানজিওব্লাস্টোমা আর কি, ভেরি ডিফিকাল্ট অপারেশন, প্রায় 22 ঘন্টা সে একটা অপারেশন করে। তো ওই অপারেশনে ব্যাপারে ওই যত নিউরোসার্জনের স্ক্যানটা দেখছে, সবাই বলতো যে ইটস ইনঅপারেবল, হ্যাঁ, এটা অপারেশন করতে গেলে তোমাকে কর্ডটাই কেটে দিতে হবে, পেশেন্ট পায়ের শক্তি হারাবে, ঠিক আছে। তো ওই যে লিড নিউরোসার্জন, সে যখন স্ক্যানটা দেখে, হি ওয়াজ বেসিক্যালি এক্সাইটেড। এক্সাইটেড কেন? বিকজ ইট ওয়াজ চ্যালেঞ্জিং টু হিম, ঠিক আছে। তখন তার ওয়াইফ তাকে একটা কথা বলে যে, মানে অল দ্য নিউরোসার্জন হু সি দিস আর ডিফিটেড, এন্ড ওয়েন ইউ সি দিস ইউর এক্সাইটেড, হ্যাঁ। তো এই অ্যাটিটিউডটা আসলে আনা, যে মানে চ্যালেঞ্জ একসেপ্ট করতে। তখন আমার, এটা সেই মেডিকেল অ্যাডমিশন টেস্টের কথা, 2015 সালের কথা, 10 বছর আগে। তখন আমারও মনে হয়েছে যে ওকে, আই শুড সি মেডিকেল অ্যাডমিশন টেস্ট অ্যাজ আ চ্যালেঞ্জ, হ্যাঁ, not as something that scares me, but as a challenge, one mountain that I can climb as well. তো ওইখান থেকে ওই অ্যাটিটিউডটা এভাবে চলে আসে, হ্যাঁ। মেডিকেলে কি কি ডিফারেন্ট করতাম বলছি অলরেডি। তা আমার মেডিকেলে কখনোই প্লেস করা, এই ইয়ে করা, এগুলোর ব্যাপারে আমার কখনোই কোনো ফ্যাসিনেশন ছিল না। কারণ আমার সবসময় মনে হতো ক্লিনিক্যাল নলেজ ইজ অ্যাকচুয়ালি হোয়াট ডিফারেন্সিয়েট পার্সন টু পার্সন। আর আমি ফার্স্ট ইয়ার থেকে আরেকটা জিনিস ছিল যে আমি সার্জন হওয়া নিয়ে অনেক বেশি একটু ক্রেজ ছিল। এটা যেমন আমাদের ব্যাচে বেসিক্যালি সবাই জানতো, মানে 3 মাসের মধ্যে সবাই জানতো যে ব্যাচে একটা ছেলে আছে যে সার্জন হয়েই ছাড়বে, হ্যাঁ। কারণ আমি ডেড বডি কাটতাম, তারপরে স্টার ম্যাডামদের এগুলো নিয়ে একটু বুঝাইতাম, ঠিক আছে। এই ফ্যাসিনেশন আমার ছিল। তো এটা বেসিক্যালি ফার্স্ট ইয়ারে ক্যারি হয়। ফার্স্ট ইয়ারে আসলে অনেক ইয়েও ছিল। ধরো ফার্স্ট ইয়ার যখন ঢুকবা, তোমাদেরও যেটা থাকবে যে অনেক বেশি
আমার কি আদৌ হচ্ছে কি হচ্ছে না একটা ওভারওয়েলমিং ব্যাপারটা আসলে থাকে, ওটা আমাদেরও ছিল। আর আচ্ছা, ক্লিনিক্যাল yes, নলেজ sir. তো আসলে ধরো পেশেন্ট তো আসলে পাওয়া যায় না, পেশেন্ট না পায় আসলে সব ক্লিনিক্যাল করে যাওয়া, এইটা ইটসেলফ আর চ্যালেঞ্জ আমি বলবো। তো এইটা এইভাবে আসলে ফার্স্ট ইয়ারটা কাটে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কাটে। তো আমার মনে আছে, তো আমি ভাই ভাই খুব ভালো ছিলাম, যেহেতু আমি ওই সময় মানে অনেক এক্সট্রা কিছু পড়তাম আর কি, আউট অফ মাই ওন ফ্যাসিনেশন। তো আমি সেকেন্ড টার্ম পর্যন্ত আমি চেষ্টা করছিলাম আর কি যে টার্মে প্লেস টেস্ট করবো আর কি, কারণ আমার ব্যাচ টিচার ছিলেন একজন বায়োকেমিস্ট্রি, উনি আমাকে অনেক বলতো, ভাই তুমি ভাইভাতে এত ভালো, তুমি রিটেনে একটু ফোকাস করলে তো তুমি প্রফে প্লেস করবা। পরে বেসিক্যালি সেকেন্ড টার্ম পর্যন্ত ট্রাই করছি, কিন্তু আমি রিটেনে কখনোই ওই যারা দেখা গেছে কার্ডে ফার্স্ট হইতো তারা 50-এ 38-37 করে পাইতো কার্ডে, তা আমি কখনো 30 মানে 32-এর উপর আমি আসলে কখনো পাই নাই আর কি। তো এরপরে সেকেন্ড টাইমের পরে আমি স্যারকে বললাম, স্যার আমাকে দিয়ে আসলে হবে না, আমি এগুলো বাদ দিই। পরে এগুলো বাদ দিলাম। তো যখন ফার্স্ট প্রফ দিতে যাই, আল্লাহর রহমতে আমার রিটার্নের মার্ক আসলে এভারেজ ছিল, কিন্তু ভাইভাতে আমি অনেক বেশি মার্ক পাই। মানে যে দুইটা সাবজেক্ট আমার অনার্স ছিল, একটার ভাইভাতে মনে হয় 92 আর একটা ভাইভাতে 94 পাওয়া আর কি। হ্যাঁ। তো কারণ স্যাররা তখন দেখা গেছে যে অনেক কোয়েশ্চেন টোয়েশ্চেন করে লাস্টে ক্লিনিক্যাল কোয়েশ্চেন করছে। ক্লিনিক্যাল কোয়েশ্চেন তো আমি মানে আমার একটা স্পেশাল ফ্যাসিনেশন ছিল, আমি পড়তাম পারতাম এরকম একটা ব্যাপার আর কি। তো তখন ফার্স্ট প্রফে আসলে তখন প্লেস করে ফেলি আর কি। আহ এই এরপরে দেখা গেল যে প্লেস করার পরে যেটা হয়েছিল, সেকেন্ড প্রফে যখন যাই, আহ, তখন সেকেন্ড প্রফে ধরো যারা প্লেস করে তাদের এক্সট্রা কিছু সুবিধা আছে আর কি। সুবিধা হলো ধরো ফার্স্ট প্রফে প্লেস যারা ধরো, আহ, আমাদের যত রোল দিত প্রফে, তার মধ্যে ফার্স্ট প্রফে আমরা 6 জন প্লেস করছিলাম, তো 6 জনের রোল ফার্স্টে থাকতো আর কি। তারপরে রোল 1 2 3 শুরু হইতো এবং তোমার ভাইবা সবার ফার্স্ট দিন হবে। ওইটা ভাইবা দেওয়াটা খুব মজার এক্সপিরিয়েন্স। তোমার যদি আগের প্রফে প্লেস থাকে, পরের প্রফে তুমি যদি যা কিছু বলতেও না পারো, সব প্রশ্নের অ্যান্সারে সরি স্যার বলো, তাও তুমি পাশ করে আসবা। হ্যাঁ, কারণ স্যারদের কাছে ওই নোটিশ চলে যায় যে হ্যাঁ এই ছেলেটা আগের প্রফে প্লেস করা। তো এগুলো যখন হওয়া শুরু করলো বা এগুলো যখন শুনলাম, তখন মনে হলো আচ্ছা তাহলে এখন একটা ভালো সুযোগ আছে, পরেরটা তো প্লেস করা যায় কি। বাট কমেন্ট ফান্সি আসলে একটু বিরক্ত লাগতো, তখন আসলে আমাদের ক্লিনিক্যাল ইয়ার্স গুলো শুরু হয়। তখন তো ইয়েতে থার্ড ইয়ারে আসলে ওয়ার্ডে অনেক সময় দিচ্ছি। তো এরপরে প্রফ যখন চলে আসে তখন আবার প্রফের দিকে একটু ফোকাস করলাম। তো তারপর সেকেন্ড প্রফে খুব মার্জিনালি, মানে বেসিক্যালি 10th হয়েছিলাম, কিন্তু সেকেন্ড 2 জন হওয়াতে 10th প্লেসটা দেয় নাই আর কি। তো এরপরে প্রফ থেকে একটু ছিটকে মানে প্লেস থেকে একটু পিছাইলাম। থার্ড ইয়ার ফোর্থ ইয়ার বেসিক্যালি একই রকমই গেছে, মানে থার্ড ইয়ার তো গেল, ফোর্থ ইয়ার বেসিক্যালি একই রকমই গেছে। ক্লাসে রেগুলার থাকতাম, ওইটা বেসিক্যালি ফার্স্ট ইয়ারের যে ড্রাইভটা, যে ধরো আহ, কোনোদিন যদি আমার নলেজের একটা গ্যাপে বা একটা স্লাইড তুমি মিস করলা ক্লাসের মধ্যে, ওই গ্যাপের কারণে যদি কোনো রোগী মারা যায়, তখন আসলে মানে টোটালি ইয়োর ফল্ট আর কি, যে তোমার নলেজের গ্যাপের কারণে জিনিসটা হয়েছে। ঠিক আছে, ওই ড্রাইভটাই বেসিক্যালি ক্যারি করে। এই তো ফোর্থ ইয়ার গেল, ফোর্থ ইয়ারে যদি আমাদের ক্লিনিক্যাল এক্সপোজার একটু কম ছিল। এই তো এরপরে তো দেখা গেছে ফিফথ ইয়ার। ফিফথ ইয়ারটা আমাদের একটু মজার সময় ছিল, আবার একটু ঝামেলার সময় ছিল। ঝামেলা এজ ইন ধরো ওই যে কোভিড এর টাইমটা চলে আসলো আর কি। তো আমার সবসময় একটা ওই যে থাকে না যে মানুষ 27-এর মধ্যে, সরি 25-এর মধ্যে এমবিবিএস, 26-এর মধ্যে অমুক ডিগ্রি, 27-এর মধ্যে বিয়ে, 28-এর মধ্যে এই ফ্যামিলি কবে, এই হাবি জাবি মানুষের লাইফ প্ল্যান থাকে না। তা আমিও এরকম ছিলাম যে আমি লাইফ নিয়ে খুব স্পেসিফিক ছিলাম আর কি, যে আমার এই এই বছরের মধ্যে এটা করতে হবে, এটা করতে হবে, এরকম আর কি। তো তখন আসলে যখন কোভিড হিট, তখন আসলে আহ, দুইটা ব্যাচ মানে সবচেয়ে বেশি সাফার করছে। একটা হলো যারা যে ফাইনাল প্রফ আমরা আটকায় ছিলাম, আর একটা হলো যারা নিউ ফার্স্ট ইয়ার, আমাদের আর কি। ওদেরটা খুব সুন্দর। তোরা তোরা ক্লাস শুরু হচ্ছিল না খুব সুন্দর। হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, তো এই দুটো ব্যাচ সবচেয়ে সাফার করে। তা আমাদের এরকম তখন যেন আমাদের ফাইনাল প্রফের রুটিন টোটাল মনে হয় 8 বার চেঞ্জ হচ্ছে। আহ, এই পরীক্ষা আসতেছে আসতেছে, তারপরে পরীক্ষা 3 দিন 4 দিন আগে হ্যাঁ কোভিড বেড়ে গেছে, এখন প্রফ পিছিয়ে দিতে হবে। এইটা অনেক বড় হেডেক ছিল, কিন্তু প্রফেট মানে এই কোভিড এর টাইমটা যেটা হয়েছে আর কি। তো আমি যেহেতু ফার্স্ট থেকেই পড়তাম, তো কোভিড টাইমে আমার ল্যাবস পড়ে নাই। আর দ্বিতীয়টা হলো এই 8 মাসে, যেমন অনেকে আমাকে বলে যে ভাই আপনি এত কিছু একসাথে কিভাবে পড়ছেন। কোভিড টাইমে তো আসলে 8 মাসে কিছু করার ছিল না। তখন মানে আমার সিনসিয়ার, আমি দিনে 2-3 ঘন্টা অ্যাটলিস্ট বই পড়ার আমার অভ্যাস ছিল সব সময়, তো ওইটা ইউটিলাইজ করতাম আর কি। যেমন আমার মনে আছে, মনে হয় জুন মাসে মোস্ট প্রবাবলি আর কি,
জুন মাসের দিকে আমার মনে হলো যে লাইফে আসলে এত বই পড়ছি, ডেভিডসন কখনো খুলেও দেখি নাই। হ্যাঁ ঠিক আছে, সার্জারিতে যাবো কিন্তু ডেভিডসন তো পড়া উচিত। পরে জুন মাসে আসলে আমি ডেভিডসন পড়া শুরু করি আর কি। আহ, জুনে পড়া শুরু করলাম, পরে পড়তে পড়তে 3 না 2.5 মাসে দেখা গেছে যে পুরো ডেভিডসনই আমার পড়া হয়ে গেছে। এরপরে তো যে এখন ডেভিডসনের উপর মানে কিছু কোর্সের ক্লাসও নেই, ফাইনাল প্রফও পড়াইছি। হ্যাঁ, তো আমার এটার অনেক রিকোয়েস্ট আসে যে ভাই আপনি আপনার কাছে ডেভিডসন পড়তে চাই, আপনি এত ভালো পড়ান। কিন্তু ওই জিনিসটা আসলে কোভিড না হলে আসলে হইতো না ভাই, যে এতগুলো বই পড়া, সার্জারি ধরো টেক্সট বুক আমরা মনে হয় 7টা না 8টা পড়ছি আর কি। তারপর মাল্টিপল স্যারের ক্লাস দেখা, কারণ ইউটিউবে যখন ক্লাস দিত তখন একটা অভ্যাসই ছিল যে সকালে ঘুম থেকে উঠে আগের দিন একটা স্পেসিফিক প্ল্যাটফর্মে স্যাররা ক্লাস নিত, তো ওনাদের 6-7টা ক্লাস একবারে ডাউনলোড দিতাম, তারপরে ক্লাস শুনতাম, গাইড দাগাইতাম বা বই পড়তাম, তারপরে সারাদিন যা পড়ার পড়া। ওই কোভিড টাইমটা মানে নাও ইফ আই লুক ব্যাক, এই যে ধরো এখন ক্লাস নেই বা এত ক্লাস নেই, যে কোনো সাবজেক্ট ধরো পড়াইতে পারি, এই ইউটিলাইজেশন গুলো আসলে আসছে বিকজ অফ কোভিড আর কি। হ্যাঁ, তো এটা মন্দের ভালো মতো ছিল আর কি। It's a আহ, blessing in disguise actually. হ্যাঁ, ব্লেসিং ইন ডিসগাইজ পুরো আর কি। তো ফাইনাল প্রফে আমার একটা ঝামেলা হয়, সেটা হলো যে ফাইনাল প্রফ তো আসলে মানে সবার জন্যই লাইক চ্যালেঞ্জিং আর কি, কারণ তোমার পুরো লাইফে ধরো 2টা টার্নিং পয়েন্ট আছে মেডিকেল লাইফে। একটা হলো তোমার ফাইনাল ফাইনাল প্রফ, তুমি যদি ইন কেস ফেল করো তোমার ফ্রেন্ডরা ইন্টার্নি করবে, তুমি 6 মাস বাসায় বসে থাকবা, তোমার কিছুই করার থাকবে না। আরেকটা হলো তোমার মানে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, তুমি ফেল করো, তোমার ফ্রেন্ডরা ডাক্তারি পড়া শুরু করছে, তুমি হয়তো সেকেন্ড টাইমের জন্য কন্টিনিউ করতেছো। এই দুইটা আসলে মানে খুব বড় পিটফলস আর কি। ঠিক আছে। তো দেখা গেল তখন ফাইনাল প্রফে একটা ঝামেলা হয়ে গেল, আমার নামের শুরুতে তো আসলে 2টা এ, হ্যাঁ এ এন জাহিনুল্লাহ নাম। তো আমাদের সময় ওই ডিউ ফার্স্ট শুরু করলো যে নামের স্পেলিং ওয়াইজ রোল হবে। তখন আমি হয়ে গেলাম, মানে আমার তখন পুরো বাংলাদেশের রোল 1 ছিল আর কি। তো তখন একটু চ্যালেঞ্জিং হয়ে গেছে যে ফার্স্ট দিন পরীক্ষা সবকিছুতে, আর আশেপাশে কোনো ফ্রেন্ড নাই। তারপরে রোল 1 মানে তো বুঝতেই পারছি যে ফার্স্ট বেঞ্চে সিট পড়বে। তো পুরো প্রফটা আসলে বেশি আমি মানে মানুষ তো একটু একটু হেল্প নেয় বা এসবিএ থাকে, অনেক কিছু হেল্প নেওয়া যায়। তো প্রফটা বেসিক তখন দেখা গেলো আমি একাই টানছি আর কি, মানে পুরো রিটেনও নিজের, ভাইভাও নিজের, সব আর কি। তো পরে প্রফ ওয়েন্ট রিলি ওয়েল। আর এর মাঝে তো আসলে অনেক নলেজ গ্যাদার করে ফেলছিলাম। তখন আমার আরেকটা আইডিয়া ছিল যে আমার ফ্রেন্ড যেগুলো ছিল, ক্লোজ ফ্রেন্ড, সবগুলোর হলো অবস্থা খুব খারাপ ছিল, ওরা কোভিড টাইমে কিছুই পড়ে নাই। তো তখন আমার মাথায় একবার হিট করলো যে এখন আমি ইন্টারনি করবো কাদের সাথে, কারণ ফ্রেন্ড গুলার যে অবস্থা সবাই তো ফেল করবে। তখন আমার মনে আছে আমি রাত্রে ফ্রেন্ডদের পড়াইতাম আর কি। ধরো আমার খুব ফেমাস একটা ক্লাস আছে, ইসিজি ক্লাস, ওই আমার ইউটিউব চ্যানেলে, ওটা মনে হয় প্রায় 10,000 কাছে মানুষ দেখে ফেলছেন। তো ওইটা বেসিক্যালি ফ্রেন্ডদের একটা ক্লাস ছিল আর কি। হ্যাঁ, তো এরকম অনেক ক্লাস আছে। ওগুলোতে আসলে মাঝে ইন বিটুইন অনেক ফ্রেন্ডরা যেহেতু পড়তাম, অনেক আড্ডা আড্ডাও দিতাম। তো ওইটা আমাদের অভ্যাস ছিল রাত 1টা থেকে, কোভিড টাইম আর কি, রাত 1টা থেকে আমরা পড়তে বসতাম। ধরো 3-4 জন বসে রাত 1টা থেকে রাত 4টা ফজর পর্যন্ত আমরা মানে আমি হালকা পড়াইছি, আড্ডা দিচ্ছি, পড়াইছি, আড্ডা দিচ্ছি, এরকম ছিল আর কি। তখন থেকে আসলে এই যে পড়ানোর ইয়েটা অনেক বেড়ে যায় আর কি, যে ধরো ফাইনাল প্রফে অলমোস্ট যে কোনো সাবজেক্ট যে কোনো সময় পড়াইতে পারতাম, মানে বিকজ অফ দ্যাট, কারণ অনেক বেশি পড়াই আসছে তখন আর কি। ঠিক আছে। তো এবার যেহেতু ফ্রেন্ডদের পড়াইতাম, ওই বলার অভ্যাসটা হয়ে গেল। এবং এরপরে আসলে ফাইনাল প্রফে আলহামদুলিল্লাহ ওই যে 6 প্লেস করে আর কি। আহ, এই তো মোটামুটি মেডিকেল লাইফের একটা ছোট সামারি আর কি। আর ইন বিটুইন আসলে অসংখ্য ঘটনা থাকেই। এই ভাইয়া আমাদের ফাইনাল প্রফ, আপনার তো খুব ফেমাস কোর্স আছে আমাদের মেডিভার্সে, সবাই আমরা জানি আমাদের সার্জারি পেপার 1 পেপার 2 দুইটাই, কমপ্লিট সলিউশন অফ সার্জারি আর আমাদের আইএনটি কোর্স। তো ভাইয়া ফাইনাল প্রফে মেইনলি সার্জারি আর মেডিসিনে তো আমাদের লং কেস শর্ট কেস থাকে, ভাইবা তো থাকেই, ভাইবা যদিও আমরা আগে দিয়ে আসি ওরিয়েন্টেড থাকি সবাই, বাট নতুন যে জিনিসটা অ্যাড হয় লং কেস এবং শর্ট কেস, তো এইটাতে হোয়াট ইজ দ্য ওয়ে টু অ্যাকচুয়ালি এইস লং কেস অ্যান্ড শর্ট কেস? আচ্ছা, তো ফার্স্টে শর্ট কেস নিয়ে বলি। শর্ট কেসে এইস করার আসলে মানে শর্ট কেসে এইস করার প্রপার ওয়েটা হলো, শর্ট কেস হলো তোমাদের বেশি না। ধরো মেডিসিন বলো, সার্জারি বলো, গাইনিতে তো কোনো শর্ট কেস থাকে না। আইএনটি বলো, শর্ট কেসের একদম লিস্ট করা। ঠিক আছে। তোমার ফার্স্ট কাজ হলো তোমার শর্ট কেস ওয়াইজ তোমার একটা সামারি বানায় নাও, বা একটা মানে তুমি অ্যাডিকুয়েট বই পড়বা। ঠিক আছে। এটা হলো দিস দ্য ফার্স্ট থিং। হ্যাঁ, সেকেন্ড শর্ট কেস হলো মানে ইট হ্যাজ টু বি টেইলার টু দ্য পেশেন্ট।
আমাদের স্যাররা যখন ধরো এক্সামিনেশন করে, ওনাদের এক্সামিনেশন যেই পেশেন্টের যা লাগবে তার ক্ষেত্রে শুধু সেটা করো, সবার কিন্তু সব করার কোনো দরকার নেই বা কোনো মানেও নেই। হ্যাঁ, ধরো কথা কথা একটা পেশেন্টের হাতের এখানে একটা আলসার হয়ে আসছে, হ্যাঁ? তোমাকে এক্সামিন করতে দিব, তুমি যা এখানে জয়েন্ট এক্সামিনেশন দেখলা বা ভাস্কুলার এক্সামিনেশন করলা, তখন স্যাররা একটু রাগ করে যে ধরো এটা তো জয়েন্টের উপর না, তুমি জয়েন্ট কেন করতেছো? কারণ আমাদের যেটা হয়, আমরা শর্ট কেস পড়ি, পড়াটা কোত্থেকে পড়ি, একটা টেক্সট বুক থেকে পড়ি, বা আমাদের শর্ট কেস টেইলার্ড না, ঠিক আছে? বা ধরো আমি অনেককে দেখছি, সাপোজ একটা আলসার একদম হিল্ড আলসার, হ্যাঁ, লাল গ্রানুলেশন টিস্যু দিয়ে ভরা, তুমি বললা যে এটা ট্রিটমেন্ট কি করবো, তুমি গদ বাঁধা বইয়ের কথা বলতে থাকে, কালচার সব নিবো, রেগুলার এম্পেরিক্যাল অ্যান্টিবায়োটিক দিবো, এই করবো সেই করবো, হাবি যাবি, হ্যাঁ। তো তোমার যেটা, তো তুমি মানে আলসারটা এখন যে স্টেজে আছে সেটাতে আসলে তুমি কি করবা? জাস্ট গ্রাফট কাভারেজ করলেই হয় বা ফ্ল্যাপ কাভারেজ করলেই হয়। এই নলেজটুকু যেটা আসলে তোমার পেশেন্ট সেন্ট্রিক না, সেটা দ্যাট ইজ ওয়ান থিং যেটা কারণে মানুষ শর্ট কেস খারাপ করে। এটা হলো সার্জারি শর্ট কেস, যে স্যাররা বা ম্যাডামরা খুবই স্পেসিফিক, দে ওয়ান্ট স্পেসিফিক অ্যান্সার্স অ্যাকর্ডিং টু ইয়োর কেস। এটা মানে ফার্স্টে তোমাকে এস্টাবলিশ করতে হবে। আর মেডিসিনের শর্ট কেসের ডিফারেন্সটা হলো, মানে তোমাকে আগে বুঝতে হবে তোমাকে আসলে কি কি দিচ্ছে বা কি কি দিতে চায়, ঠিক আছে? এখানেও ধরো খুব সিম্পল, ধরো অ্যাবডোমেন দিলে কিন্তু দেওয়ার বেশি কিছু নেই, জাস্ট স্প্লেনোমেগালি অর হেপাটোমেগালি অর হেপাটোস্প্লেনোমেগালি বোথ, হ্যাঁ। তোমাকে যদি নার্ভাস সিস্টেম এক্সামিনেশন দেয় তখন হয়তো জাগ দেখতে দিতে পারে, আপার মোটর লোয়ার মোটর নিউরন কোয়েশ্চেন করতে পারে। তো এই জাস্ট মেডিসিনেরটা পুরোটাই হলো তোমার, তুমি এক্সামিনেশনের প্রসিজার ঠিক আছে কিনা, সাথে হলো তুমি শর্ট কেসের কোয়েশ্চেন গুলো প্রপারলি ডিফেন্ড করতে পারতেছো কিনা, এটার উপর হলো তোমার এক্সামিনেশন। এটা জাস্ট এই জায়গাতে তোমার ফোকাস করতে হবে এবং এটা কারো না কারোর সাথে বলার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এটা গেল শর্ট কেস। লং কেসের ব্যাপারটা হলো, লং কেসেও কিন্তু সব পেশেন্টের সব থাকে না, ঠিক আছে? সব পেশেন্টের সব থাকে না, এবং সত্যি কথা বলতে তোমার হিস্ট্রিটা প্রপারলি বলতে পারা অ্যাকর্ডিং টু দ্য পেশেন্ট, দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আমরা যখন ধরো লং কেস বলা শুরু করি, দেখবা যে লং কেসে বাংলাদেশের সবচেয়ে কমন যে বইটা সেটা হলো আব্দুল্লাহ স্যারের, এবিএম আব্দুল্লাহ স্যারের লং কেসের বই। কিন্তু স্যারের বইয়ে দেখবা যে লং কেসের ক্রস কোশ্চেন অনেক দেওয়া থাকলেও স্যারের বইয়ে কিন্তু লং কেসের হিস্ট্রিটা অনেক শর্ট। এটা নিয়ে স্যাররা রাগ করে, ফার্স্ট অফ অল। সেকেন্ডলি, অনেকে পেশেন্টের থেকে প্রপার হিস্ট্রিটা বের করতে পারে না, হ্যাঁ। একটা পেশেন্ট যখন হিস্ট্রি দেয় কিন্তু অনেক কিছু বলে, ঠিক আছে? তো তুমি ধরো পেশেন্টকে যদি তার হিস্ট্রি মতো চালাইতে দাও, তাহলে দেখবা যে আলটিমেটলি কোনো ডায়াগনোসিসই হয় না, ঠিক আছে? ইরিলেভেন্ট ইনফরমেশন। ইররিলেভেন্ট ইনফরমেশন থাকে, আরো কিছু হিস্ট্রির এদিক সেদিক থাকে, হ্যাঁ। ধরো একটা পেশেন্টের হার্ট ফেলিয়ার, ঠিক আছে? এখন হার্ট ফেলিয়ারের হিস্ট্রি তো খুব স্পেসিফিক, পেশেন্টের শর্টনেস অফ ব্রেথ থাকবে, আহ, কিছু ডিস্টেন্স ওয়াকিং করলে প্রবলেম হবে, শুইলে বাড়বে, এবং সে সামটাইমস ঘুমের কারণে উঠে যাবে। এখন এট দ্য সেম টাইম মানুষের কিন্তু কাশি বা এই শর্টনেস অফ ব্রেথে মানুষ অনেক কিছুই বলে, ঠিক আছে? যে আমি শাওয়ার নিতে গেলে আমার শর্টনেস অফ ব্রেথ হয়, বা আমার খাইতে গেলে শর্টনেস অফ ব্রেথ হয়, অনেকে কিন্তু এগুলো হাবিজাবি কথা বলে, এবং রোগীরা সাধারণত হুম। হাবিজাবি কথা বলে। এখন তোমাকে ওই বইয়ের সাথে মিলায় অ্যান্সারটা দিতে হবে যে বইয়ে কি কি লেখা আছে, ঠিক আছে? যে খাইতে গেলে শর্টনেস অফ ব্রেথ হয়, এখন এটা তো বইয়ে লেখা নেই, এখন তুমি এটার ব্যাখ্যা আছে, অনেক কিছুরই ব্যাখ্যা আছে, কিন্তু এটা তুমি এই পার্ট অফ দ্য হিস্ট্রি তুমি স্কিপ করো। তো শর্ট মানে লং কেসে তোমাকে লং কেস ডিফেন্ড করা বা হিস্ট্রিটুকু বলা উইথ সামওয়ান হু ইজ ইয়ার সিনিয়র, এই প্র্যাকটিসটুকু আনতে হবে, তাহলে আই থিঙ্ক লং কেসে ভালো করা যায়। ওভারঅল ফাইনাল প্রফের জন্য কোনো টিপস? হ্যাঁ, ওভারঅল টিপস তো আসলে তোমার একটু সাবজেক্ট স্পেসিফিক আর কি। ফাইনাল প্রফের মানে খুব বেশি যে পড়া লাগে তা না, আবার অনেক বেশিও পড়া লাগে, এটাও সত্যি, ঠিক আছে? ফাইনাল প্রফের ফার্স্ট কথা হলো যে যখন শুরু হবে পুরো ইয়ারটাতে কোনো গাফিলতি না করা, ওয়ার্ডে প্রপার টাইম দেওয়া, এবং লাস্টলি ধরো তোমার মানে আহ ইয়েগুলা ওই প্রত্যেকটা লং কেস শর্ট কেস এগুলো পেশেন্ট সেন্ট্রিক প্র্যাকটিস করা। আর তারপরে যদি কারো প্রবলেম হয়, বা আমাদের যে মেডিভার্সের সব সাবজেক্টই মানে কোর্স অলরেডি আমরা আমাদের চলে আসছে, তো সেগুলো হেল্প নিতে পারে। কেউ যদি ফার্স্ট থেকে আমাদের সাথে, তাহলে আমাদের গাইডেন্সে তো ইনশাল্লাহ আগায় যেতে পারবে ইনশাল্লাহ। ভাইয়া, ফাইনাল প্রফের পরেই তো চলে আসে ইন্টার্নশিপ। তো ইন্টার্নশিপের সময়টা আসলে কিভাবে এফেক্টিভলি ওয়ার্কআউট করা সম্ভব? আচ্ছা, ইন্টার্নশিপটা মানে পুরো ইন্টার্নশিপটা আসলে ধরো তোমার করা উচিত, তুমি যত বেশি পারবে ওয়ার্ডে টাইম দিবে, হ্যাঁ।
আমি তো ধরো ডিএমসি স্টুডেন্ট ছিলাম, একই সাথে আমার থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার আমি অনেক বেশি ওয়ার্ডে টাইম দিয়েছি। সো ইভেন গোয়িং ইনটু ইন্টার্নশিপ লাইক আই হ্যাড আ হিউজ সর্ট অফ ক্লিনিক্যাল এক্সপোজার। হ্যাঁ, এইটা যেটা প্রবলেম, ফার্স্ট অফ অল এটা বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় থাকে না। তুমি ধরো তোমার ক্লিনিক্যাল এক্সপোজার একদম থাকবেই না, ঠিক আছে? আচ্ছা, আহ, কিন্তু ইন্টার্নশিপে যত বেশি সময় দিবা তুমি তত বেশি কমপ্লিকেশন দেখবা। যেমন আমি তোমাকে একটা ছোট ঘটনা বলি। এই যে আজকে ধরো আমাদের ইউনাইটেড ওটি ছিল আর কি। তো আমার স্যার যেহেতু মুভ করছে ইউনাইটেডে, আমি মানে টুডে ওয়াজ মাই ফার্স্ট ডে গোয়িং ইন টু ইউনাইটেড হসপিটাল আর কি। হ্যাঁ, তো ভালোই লাগলো, খুব পশ একটা হাসপাতাল। তো আজকে থেকে কয়েকদিন আগে, ধরো 2 সপ্তাহ আগে, ইউনাইটেড থেকে আমার একটা ফোন আসছে। আমাদেরই একটা রোগী, রোগীটার হলো তোমার আমাদের একটা রোগীটার হলো তোমার পোস্ট অপারেটিভ পিরিয়ডে ইউরিন আউটপুট কম ছিল। ঠিক আছে, ইউরিন আউটপুট কম ছিল। ঠিক আছে, ওকে। তো মেডিকেল অফিসার যে ওখানকার, উনি আমাকে আসলে ফোন দেয়। তো বললো যে ভাইয়া, রোগীটার ইউরিন আউটপুট কম, রোগীটাকে কি একটা 2 অ্যাম্পুল ল্যাসিক্স দিয়ে দিব কিনা। ঠিক আছে। তো ওই যে মেয়েটা ফোন দিছিল, মানে শি অলসো কামস ফ্রম আ ভেরি রেপুটেড গভর্নমেন্ট মেডিকেল কলেজ। ঠিক আছে। তো এখানে সবার আন্দাজ হইলো যে ইউরিন আউটপুট কম থাকলে 2 অ্যাম্পুল ল্যাসিক্স দেওয়া যায়, ল্যাসিক্স দিয়ে তো লাভ হয়। তো আমি বললাম না, ল্যাসিক্স দিও না, ফার্স্টে দেখো রোগীর মানে ইনপুট চার্টটা দেখো, ফ্লুইড কিরকম পাচ্ছে। তখন বললো যে না ভাই, রোগীর ফ্লুইড ভালোই পাইছে। ঠিক আছে, ওকে। তো নেক্সট কথা বললাম যে আচ্ছা, রোগীর অ্যাবডোমেন পালপেট করে দেখো ব্লাডার টেন্ডার কিনা। তো বলতেছে হ্যাঁ ভাই, ব্লাডার ডিস্টেন্ড। তাহলে ব্লাডার ডিস্টেন্ডেড, এখন সাথে তুমি ফ্লুইডও অ্যাডিকুয়েট দিছো, তাও ইউরিন আসতেছে না। তো এটার কজ কি? এটার কজ হলো, নেক্সট কজ বললাম আচ্ছা তাহলে তুমি এখন ক্যাথেটার দেখো, ক্যাথেটারটা মেবি ব্লক। তো সে ক্যাথেটার দেখলো, ক্যাথেটার দেখে বললো যে ভাই, ক্যাথেটারে মনে হচ্ছে ব্লক। আমি বললাম ব্লক। ক্যাথেটার তাহলে ওয়াশ দাও, ফ্লাশ দাও। বলছে ভাই এটা তো আমরা পারি না, আচ্ছা আমি ইউরোলজিতে কল দিচ্ছি। তো ইউরোলজি এসে ক্যাথেটার ফ্লাশ দিয়ে যায়। ঠিক আছে। এখন এই জায়গাতে মাঝে কয়েকটা স্টেপ আছে, মাঝে স্টেপ গুলা ধরো অনেকে মিস করে। কিরকম মিস? ধরো পোস্ট অপারেটিভ পিরিয়ডে অলিগুরিয়া, হ্যাঁ, এইটা তুমি বেসিক্যালি হোয়াট এভার ফ্যাকাল্টি ইউ মাইট বি, তুমি মেডিসিন ডক্টর হতে পারো, তুমি সার্জন আর গাইনি তো ডিল করবেই। মানে এটা সবাই ডিল করে। ঠিক আছে। আহ এখন এই যে পোস্ট অপারেটিভ অলিগুরিয়া, এটার আসলে কজ কি, বা এটা তুমি ফার্স্ট ধাপে কি দেখবা, সেকেন্ড ধাপে কি দেখবা, থার্ড ধাপে কি দেখবা, ফোর্থ ধাপে কি দেখবা, এগুলো সব কিন্তু ধরো আমরা ডিউরিং আওয়ার ইন্টার্নশিপ উই ফেসড। ঠিক আছে, আমরা ফেস করে আসছি। আচ্ছা, এখন এইটা ধরো ওনারা জানতেছে না এটার ল্যাবসটা আসলে কোথায়। ল্যাবসটা আমি তোমাকে বলি। ধরো আমরা যখন সার্জারি ইউনিটে ছিলাম, আমাদের ডিএমসি তে আমি যে ইউনিটে ছিলাম, ওইখানে টোটাল ধরো প্রায় 40টার মতো বেড। ঠিক আছে। আমরা অ্যাজ এন ইন্টার্ন আমাদের বেড অ্যাসাইন করে থাকতে, ফাইন এই 5টা বেড তোমার। ঠিক আছে। এখন যেটা প্রবলেম হয় সেটা হলো যে মানুষের 5টা বেডেই বসে থাকে, যে বাকি কোন বেডে কি প্রবলেম হচ্ছে, হাউ আর দে ম্যানেজিং ইট, কি দেখতেছো, এটা তুমি দেখতেছো না। তো পুরো ইন্টার্নশিপ ইজ অল অ্যাবাউট মানে কমপ্লিকেশন ম্যানেজমেন্ট। ঠিক আছে। যে একটা রোগীর পোস্ট অপারেটিভ পিরিয়ডে হাইপক্সিয়া হচ্ছে, হোয়াট আর দা 10 to 12 থিংস ইউ উইল সি। পোস্ট অপারেটিভ পিরিয়ডে অলিগুরিয়া হচ্ছে, কি দেখবা। হ্যাঁ, দেন তুমি এগুলো যত ভালো পারো তুমি তত অ্যাডভান্স হবা। মেডিসিনও কিছু বেসিক আছে, হার্ট ফেলিয়ার ম্যানেজমেন্ট। এখন হার্ট ফেলিয়ার ম্যানেজমেন্ট বইয়ে যতই দেখো না কেন, হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা ক্লিনিক্যালি মিলায় দেখা, এটা একদম এক্সট্রিম পর্যন্ত যাওয়া, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো ওই টাইমটুকু তোমাকে ইন্টার্নশিপে দিতে হবে থ্রু আউট দ্য হসপিটাল। যেমন আমি তো সার্জারিতে ছিলাম, তো সার্জারিতে আমি অনেক মানে অনেক দেখছি। হ্যাঁ, মানে এবং এই যে এইখানে যত রকম কমপ্লিকেশন বলতেছি, যত রকম কমপ্লিকেশন এখন ডিল করি, মোরাললেস তার সব ইন্টার্নশিপে ডিল করা হয়ে গেছিল, মানে আন্ডার সুপারভিশন। হ্যাঁ, এখন তো আনসুপারভাইজ ডিল করি, তখন পুরো আন্ডার সুপারভিশন ডিল করছি। এবং আমার খেয়াল আছে, আমার যেহেতু সার্জারিতে যাওয়ার অনেক আগে থেকে ইচ্ছা, তো আমার মেন্টর যে জিকো স্যার আমাকে বলছে ভাই তুমি আহ, আহ, এতে আহ, তুমি মেডিসিনে অনেক বেশি সময় দিবা। তো আমার মেডিসিন তোমার ইন্টার্নশিপ পিরিয়ডে শেষ হয়ে যাওয়ার পরেও আমি এরপরেও আরো 13টা অ্যাডমিশন করছি মেডিসিনে। ঠিক আছে। এবং ওইসব অ্যাডমিশন করতাম ধরো আই ওয়াজ দ্য মানে মানে সবাই আটকায় গেলে তখন আমি ডিল করতাম, এরকম একটা অবস্থায় চলে গেছিলাম। হ্যাঁ, তো ওই সময় ধরো আমি মনে আছে আমার লাস্ট অ্যাডমিশন, ধরো ইন্টার্নশিপ শেষ হয়ে যাবে, তার 1 মাস আগে একটা ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্ট, তো ম্যানেজমেন্ট করতে করতে ধরো আলটিমেটলি ম্যাগনেসিয়াম সালফেট পর্যন্ত গেছি। তারপরে ধরো আইসিইউ তে প্রপোফল দিয়ে আইসিইউ তে পাঠানোটা বাকি ছিল।
এখন এই যে ধরো একবার ডিল করছি লাইফে, আমি একটাই ম্যাক্সালভ দিয়ে ব্রঙ্কিয়াল অ্যাজমা ডিল করছি। এর আগে ধরো ব্রঙ্কিয়াল অ্যাজমা স্টেপ অফ ম্যানেজমেন্ট বাকি গুলো তো অনেকবার করছি, বাট ম্যাক্সালভ পর্যন্ত আমার একবার যাওয়া হয়েছে। তো ওই একবার যে ডিল করছি, এখন ধরো আমাকে যদি এখন আবার হয়, তো এগেইন আমি ডিল করতে পারবো বা আমার ওই কনফিডেন্সটা আছে। তো দ্যাট ইজ হোয়াট ইন্টার্নশিপ ইজ অল অ্যাবাউট। তুমি প্রত্যেক সাবজেক্ট, প্রত্যেক টপিকে যায় তুমি আগে জানবা যে ভাই আমার এখানে আসলে কি জানতে হবে, ঠিক আছে, হোয়াট ডু আই হ্যাভ টু নো। এবং এখন আরেকটা মানে মজার ওয়ে হইলো যে ধরো তুমি একটা প্রবলেম ডিল করলা, ধরো একটা পেশেন্টের অলিগুরিয়া পোস্ট অপারেটিভ পিরিয়ডে, মানে এখন এটা খোঁজা এত ইজি, মানে যে তুমি জাস্ট চ্যাট জিপিতে লিখবো ওরা দ্য কজ অফ পোস্ট অপারেটিভ অলিগুরিয়া, ঠিক আছে, চ্যাট জিপিটি তোমাকে বলে দিবে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা কজ কি কি আছে, ঠিক আছে। কজ গুলো তুমি দেন তোমার পেশেন্টের সাথে ইভ্যালুয়েট করবে এবং তুমি মাথায় এটা ক্লিক করবা। ধরো আমাদের যে কজোলজি যে মুখস্থ হয় যে মানে এটার পর এটা দেখবো, এটার পর এটা দেখবো, এই সিকোয়েন্সটা মুখস্থ হয়েছে কারণ এই যে একটা একটা সাইকেল, এই সাইকেলটা আমরা বারবার নিজেদের মাথায় রান করেছি যে এইটা না হলে এটা, এটা না হলে এটা, এটা না হলে এটা। এটা কিন্তু আসলে বুকিশ নলেজ না, এটা ধরো পেশেন্ট সেন্ট্রিক নলেজ, এটা পেশেন্টের পাশে থেকে 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 আসলে আমরা শিখছি। তো দিস ইজ হোয়াট ইন্টার্নশিপ ইজ অল অ্যাবাউট। অনেকে বলে যে অনেক এক্সট্রা টাইম দিতে, আমি ব্যক্তিগতভাবে খুব যে এক্সট্রা টাইম দিছি ব্যাপারটা তা না। বাট ধরো সকাল 8:30 বাজে গেলাম, 2:30 পর্যন্ত থাকলাম। আমার ফ্রেন্ডরা ধরো যে সময় হ্যাঁ দোস্ত চলো খাইতে যাই, 8:30টায় যায় রুমে বসে থাকতো, তারপরে প্রেশার বিপি পালস মাপতো, তারপরে আবার রুমে বসে থাকতো, তারপর রাউন্ডের সময় আবার আসতো। মানে আমার মানে আমি এক্সট্রা টাইম দিছি ব্যাপারটা তা না, বাট আমি যত টাইম ওয়ার্ডে থাকতাম আই ওয়াজ লাইক ভেরি ফোকাস। ধরো 8:30টায় আসছি, আমি পালস বিপি আসলে অত দেখতাম না। আমার পুরো ইন্টার্নশিপ পিরিয়ড বিপি মেশিন আমি খুব কম নিয়ে গেছি হাসপাতালে। বাট মানে কার কি দেখতে হবে সেটা আমি বুঝতাম, কার কি দেখতে হবে সেটা বুঝতাম এবং সেটাতেই ফোকাস করতাম আর কি। whenever problem arise মানে আই সলভ ইট এন্ড দেন সলভ হওয়া পর্যন্ত ওই সময় বসে থাকি। তো যতটুকু টাইম থাকবে ট্রাই টু বি প্রোঅ্যাক্টিভ ডিউরিং ইন্টার্নশিপ। এক্সট্রা টাইম অনেকে দেয়, আমি দেই নাই আসলে। আহ, এই দিস ইজ আই থিঙ্ক এইভাবে ইউটিলাইজ করলে ইন্টার্নশিপটা খুব ফ্রুটফুল যাবে। আর ইন্টার্নশিপ টাইমে আসলে অনেক ঘুরছিও, মানে আমি ইন্টার্নশিপ পিরিয়ড আমার লাইফের ওয়ান অফ দ্য মানে বেস্ট পিরিয়ড, ওয়ান অফ দ্য মোস্ট ব্লেসড পিরিয়ড আর কি। আমরা 4জন ফ্রেন্ড একসাথে করছিলাম, 4জনই একদম খুবই ক্লোজ ফ্রেন্ড ছিলাম। তো প্রচুর ঘুরছি, মানে সপ্তাহে মানে 3 থেকে 4 দিনই ঘুরতাম, ট্যুর দিচ্ছি অনেক সুন্দর সুন্দর। এখনো এগুলো আসলে মেমোরিতে আছে আর কি। এই ভাইয়া, আপনি তো এমআরসিএস পার্ট এ কমপ্লিট করছেন ভাইয়া, তো অনেকেই ফ্যাসিনেশন থাকে এমআরসিএস নিয়ে জানার। তো এমআরসিএস এর জন্য ভাই আসলে মানে যদি বলতেন যে শর্ট করে আসলে কিভাবে প্রিপারেশন নেওয়া, যদি একটা আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেন। আচ্ছা, এমআরসিএস এর 2 পার্ট, পার্ট এ এন্ড পার্ট বি। এমআরসিএস এর শর্ট প্রিপারেশন বলতে গেলে ধরো তোমরা যারা নতুন দিবা তারা মাথায় ধরে রাখবে অ্যাটলিস্ট একটা 6 মান্থস এর প্রিপারেশন লাগে, ঠিক আছে। এমআরসিএস পার্টে ইজ বেসিক্যালি এসবিএ, হ্যাঁ, তোমাকে টোটাল 180 আর 120 টোটাল 300টা কোয়েশ্চেন সলভ করতে হবে। তো তুমি পারো না পারো তুমি 300টা কোয়েশ্চেন দাগায় আসতে পারবা, কারণ এসবিএ এবং কোনো নেগেটিভ মার্কিং নেই, তো সবাই 300টাই দাগায় আসে। একটা 6 মান্থস এর সলিড প্রিপারেশন নিবা। টাকাটা জমা দিতে হয় অনেক আগে, মোস্ট প্রবাবলি ধরো আমি জানুয়ারিতে বুক করছিলাম, আমি মনে হয় সেপ্টেম্বরে টাকা দিয়ে দিচ্ছি আর কি। তো টাকা দেওয়া একটা বিরাট ড্রাইভ। টাকা দিলে যেটা হয় যে যেহেতু অনেক টাকা, প্রায় 1 লাখ টাকার কাছাকাছি পার ডে, তখন টাকা দিলে পড়া হয়, কারণ তুমি টাকা দিয়ে দিচ্ছ তো তোমার তো মাথায় থাকবে যে আল্লাহ এত টাকা দিয়ে দিচ্ছে, পড়া হবে। আর দেন জাস্ট ইটস অল অ্যাবাউট কোয়েশ্চেন সলভিং। 2টা রিসোর্স খুব কমনলি চলে, একটা ইএমআরসিএস আর আরেকটা হলো তোমার আহ, মানে রিকল বলে আর কি। রিকল হলো আগের বছরের কোয়েশ্চেন গুলো। এই 2টা যদি তুমি কারোর সাথে পড়ো অথবা তুমি যখন পড়া শুরু করবো তখন দেখবো যে একটা গ্রুপ হয়ে যায়, সাব গ্রুপ হয়ে যায়। Suppose আমি জানুয়ারি সেশনে দিছি 25শে জানুয়ারি, তো আমাদের একটা সাব গ্রুপ ছিল, হ্যাঁ। গ্রুপে আমরা সারাক্ষণ কোয়েশ্চেন অ্যান্সার দিতাম, সলভ করতাম, দেখতাম। তো 6 মান্থ সলিড প্রিপারেশন ইজ মোর দেন এনাফ। ইটস লাইক অল অ্যাবাউট দ্য বেসিক্স। আর কার যদি এইচটিভিএস পার্ট 1 এর পড়া থাকে বা প্রিপারেশন থাকে তাহলে এটা আসলে খুব বেশি কঠিন কিছু না। আর আরেকটু ডিটেলস নলেজ চাইলে আসলে ওই যে আমার ইউটিউব চ্যানেলে একটা লং ভিডিও আছে পার্ট 1 নিয়ে, সব রিসার্চ নিয়ে কথা বলে, ওটা দেখতে পারো। আর মেডিভার্স থেকেও আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ হয়তো ভেরি সুন এমআরসিএস পার্টের একটা কোর্স লঞ্চ করতে পারি কিনা, ওইটা হলে আরো ডিটেলস ইনশাল্লাহ দেখতে পারবো। ভাইয়া, এফসিপিএস নিউরো সার্জারি বা এফসিপিএস সার্জারি ফ্যাকাল্টি অথবা ভাইয়া মেডিসিন ফ্যাকাল্টি যেটাই হোক, মানে এইটার জন্য আসলে ভাইয়া কি করা উচিত, মানে ডিউরিং দি ইন্টার্নশিপ পিরিয়ড অথবা পোস্ট ইন্টার্নশিপ পিরিয়ড আর কি। আচ্ছা,
ফার্স্ট অফ অল ইন্টার্নশিপ পিরিয়ডে আসলে এটা নিয়ে খুব বেশি মানে হওয়ার কিছু নাই, ব্যাফেলড হওয়ার কিছু নাই। কারণ ইন্টার্নশিপে তোমার আসলে ইন্টার্নশিপই করা উচিত, এবং ইন্টার্নশিপের এক্সপোজার সারা জীবন কাজে লাগে। এটা আসলে কোথাও মানে পরে তুমি আসলে কোথেকে পাবা না, এটা ইন্টার্নশিপের ব্যাপারটা আর কি। আর পোস্ট ইন্টার্নশিপ যেটা করবা যে মানে গেট ইউরসেলফ অ্যাডমিটেড ইনটু আ কোচিং। আর আহ, আমি যেটা বলতাম আর কি, ধর আমি সবাইকে অ্যাডভাইস করি, আমার যারা জুনিয়র আছে সবাই বলতাম, সবাইকে যেটা বলতাম আর কি, যে ইন্টার্নশিপ শুরু করা উচিত মেডিসিন দিয়ে। তো এটাতে একটা সিকোয়েন্সে ফলো হয়, ধর মেডিসিন, তারপরে সার্জারি, তারপরে গাইনি, এভাবে শনাক্ত করলে ভালো হয়। তো গাইনিতে অত ফোকাস না করলে হয়, গাইনি একটু রিল্যাক্স রিলেটিভলি আর কি, ঢাকা মেডিকেলে ছিল আর কি, আমাদের গাইনিতে অত প্যারা দিত না। তো গাইনিতে সবাই যেটা করে এদের বিসিএস পড়ে, নাহলে পোস্ট গ্রাজুয়েশনের পড়া পড়ে, এরকম আর কি। হ্যাঁ, তো গাইনিতে তুমি চাইলে পড়তে পারো। তো তখন জাস্ট গেট ইউর সেলফ অ্যাটাচ টু দ্য কোচিং, কারণ যারা কখনোই এফসিপিএস অথবা এমআরসিএস পড়ো নাই, প্রথমবারটা একটু আসলে হেল্প লাগে। কোচিং ছাড়া আসলে কোত্থেকে কোয়েশ্চেন করতেছে, কিভাবে কোয়েশ্চেন করতেছে, এটা বোঝা যায় না। হ্যাঁ, আহ, ইয়ের জন্য মেডিসিনের যত সিফাত ভাই অলরেডি কোর্স আছে, ওটা দেখতে পারো। আর সার্জারি তো আমরা আসলে চেষ্টা করতেছি, হয়তো আমরা নিয়ে আসতে পারবো। এছাড়া ওই জাস্ট মানে মানে কমন যে 2-3টা কোচিং, এগুলোতে চাইলে এনরোল হইতে পারো। আম, এরপরে ইন্টার্নশিপ পিরিয়ডে আসলে পড়াটা অ্যাডভাইস করি না, আহ, মোটামুটি। আর এফসিপিএস এর পড়াটার যেটা প্রবলেম, সেটা হলো ইটস অল অ্যাবাউট দ্য বেসিক। তো তুমি ইন্টার্নশিপে তো পড়বা মেডিসিন, সার্জারি, গাইনির মধ্যেই বেসিক্যালি তুমি থাকবা। আর ওইটা শুরুই হবে ধরো তোমার এফসিপিএস এর পড়ার মধ্যে থাকে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রিতে কত বেশি কোশ্চেন হয় না, প্যাথোলজি, ফার্মাকোলজি, হ্যাঁ, আম, তো মাইক্রোবায়োলজি, এই কোশ্চেন গুলো বেশি 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 হয়, ঠিক আছে। তো ওইগুলোতে যাওয়া ইটস লাইক নিউ মানে মেন্টাল ফ্রেমওয়ার্কটাই চেঞ্জ করতে হয়। এই জন্য মানে দুই কুল, আমি যা যত মানে আমাদের অনেক মানে ব্রাইট স্টুডেন্ট আমি দেখছি, তো ইন্টার্নশিপের মাঝখানে বিসিএস আসছে, বিসিএস ক্র্যাক করতে হবে, ইন্টার্নশিপে ফাঁকি দিতে, এটা আসলে অ্যাডভাইজেবল না। সেম গোস ফর পার্ট 1। ইয়ে শেষ করে, ইন্টার্নশিপ শেষ করে সবার উচিত ট্রাই টু গেট আ জব, কারণ লাইফে অনেকদিন বাবা মার টাকায় আসলে আমরা চলাফেরা করি। ট্রাই টু গেট আ জব। জব যে খুব বেশি হেল্পফুল হয় তা না, কারণ ঢাকা শহরে জুনিয়র ডক্টরদের স্যালারি যে খুব বেশি তাও না, বাট জব একটা ওয়ান সর্ট অফ ফ্রিডম দেয়, নতুন একটা ডাইমেনশন দেয়। তো বাংলাদেশে ম্যাক্সিমাম জবই দেখা গেছে যে 48 আওয়ার্স উইকে। তো আমি অ্যাডভাইস করি, আমার যত জুনিয়র ছিল অ্যাডভাইস করি যে আইসিইউ তে জব করার। আইসিইউ তে হলো 24 ঘন্টা জব করা যায়, হ্যাঁ, স্যালারি নর্মাল রেঞ্জের থেকে একটু হাই। মানে তুমি 24 ঘন্টা মানে সপ্তাহে 2 দিন, ধরো শনিবার করলা, বৃহস্পতিবার করলা, আর ইন দ্য মিন টাইম তুমি ফ্রি। ওই টাইমটা বাসায় বসে পড়তে পারো, টাকা পয়সা থাকলে ভালো লাগে, একটু ঘুরতে যাওয়া যায়, খাওয়া যায়, ফাইন্যান্সিয়াল ফ্রিডম আসে, এই আর কি। এট দ্য সেম টাইম তুমি এসবিএস এ পড়া চালা যাও। ইউজুয়ালি এটা 6 মাসে অনেকের হয়ে যায়, মানে উইদিন 1 ইয়ার টাইম ফ্রেম, ইফ ইউর সিনসিয়ার এনাফ, তাহলে তো পোস্ট গ্রাজুয়েশনটা হয়ে যায়। তো একবার ঢুকে যেতে পারলে আর অত বেশি প্রবলেম হয় না। এই তো। থ্যাংক ইউ ভাইয়া, আমাদেরকে অনেক সময় দেওয়ার জন্য, সবার জন্য অনেক সুন্দর সুন্দর অ্যাডভাইস দেওয়ার জন্য। ভাইয়া, এনি ফাইনাল টিপ অর অ্যাডভাইস ফর দ্য মেডিকেল স্টুডেন্টস? আচ্ছা, মেডিসিনের ফাইনাল টিপস হলো, আসলে মেডিকেল তো সারা জীবনই পড়া লাগে। এই জিনিসটা আসলে মনে রাখা ইম্পর্টেন্ট যে মানে তোমার নলেজ একদিন হয়তো একটা মানুষের লাইফ এন্ড ডেথের ডিফারেন্স হয়ে দাঁড়াবে আর কি। আর ওয়ার্ডের এক্সপিরিয়েন্স গুলো আসলে কেউ কখনো ওভারলুক করবে না। এটা আমি জানি যে ধরো অনেকে এটা বলা পরে বলে যে ভাইয়া ওয়ার্ডে তো আসলে কিছুই পড়ায় না, কিছুই বুঝি না। বাট মানে ঘোরার অভ্যাসটা করা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি যখন নিজে ঘুরতাম ওয়ার্ড টর্ডে, তখন এমন হয়েছে, হ্যাঁ, অনেকে অনেক ডিসকারেজ করছে, ডিমোটিভেট করছে, কথা শোনাইছে, এটাও হয়েছে যে তুমি এত ঘুরো কেন। বাট এন্ড অফ দ্য ডে, লাইক আই ফাউন্ড মাই ওয়ে। তুমি যদি 5 জন মানুষ পাও যারা তোমাকে ছোট করতেছে, একজন দেখবা যে মানে শিখাচ্ছে বা ইন্টারেস্টেড, তো জিনিসটা আসলে ফাইন্ড আউট করাও কিন্তু বেসিক্যালি আসলে তোমারই দায়িত্ব, তাই না? তো ওই টাইমটুকু আশা করে দিবা, এবং পোস্ট এমবিবিএস লাইফটা আসলে খুব দ্রুত গোছানোর ট্রাই করবা। লাইক পার্ট 1 বা একটা এমএস এ যদি ঢুকতে পারো প্রথম প্রথম, তো ট্রেনিং এ দেরি হইলে না, এটা খালি দেরি হইতে থাকে, ঠিক আছে। আর প্রথমে আসলে একটা পোস্ট গ্রাজুয়েশনে ঢুকে তারপরে বিসিএস ট্রাই করা উচিত, তাহলে একটু ইজিয়ার হয়, কারণ বিসিএস তো অনেক লেন্দি জার্নি। এই তো। থ্যাংক ইউ ভাইয়া, আমাদেরকে অনেক সময় দেওয়ার জন্য। শুভকামনা রইল ভাইয়া, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ স্যার। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। So everyone, that concludes our Mediverse Friday Night Show, episode number 3. We hope that you have learned
a lot of new things from our podcast. So সবার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।